হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে ওয়েলকাম স্টোরি অফ শ্বেতার নতুন একটা এপিসোডে, যেটা কোরিয়ান সিরিজ চলছে। আজকে তার 4th এপিসোড। তো লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা সুন্দর সময় কেটেছিল, ওরা সুন্দরভাবে রাতটা শেষ করেছিল। যদিও ওয়াইফ ওয়াজ ড্রাঙ্ক, কিন্তু স্টিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওদের দুজনের সময়টা খুব ভালো কেটেছিল। এবার হাজব্যান্ড তো নিয়ে এসছে ওয়াইফকে, ওরা ঘরে ঢুকছে, কিন্তু হাজব্যান্ডের মাথায় তো মানে ইয়োনোর মাথায় তো আলাদাই একটা টেনশন যে ওর দিদি যে এসেছিল সে তো ডিভোর্সের কথা বলে মেসেজ পাঠিয়ে দিয়েছে এই বৌদির মোবাইলে। সেটা তো বৌদি জানেও না, বৌদি জানতে পারলে তো সর্বনাশ হবে। ইতিমধ্যে ফোনটা সুইচ অফ হয়ে গেছে, তার মানে ফুল চার্জ আর কি অফ হয়ে গেছে। এবার বউ শাওয়ারে গেছে, সেই ফাঁকে দৌড়ে দৌড়ে এসে ওর ফোন থেকে মানে ফোনটাকে সুইচ অন করে মেসেজটাকে ডিলিট করার চেষ্টা করছে। এবার নানান কিছু করে টোরে মেসেজটা ডিলিট করতে পেরেছে, কিন্তু যখন মানে বউ বেরিয়ে দেখতে পেয়েছে, হেইন বেরিয়ে দেখেছে যে ওর বর ফোনটা নিয়ে কিছু করছে, তখন বলছে তুমি কি করছো এই ঘরে? ওরা তো এক রুমে থাকে না। বলছে তুমি এখানে কি করছো? তখন বলছে যে আমি কিছু না, আমি তো এসছিলাম যে আমার ঘুম আসছিল না, তাই জন্য এসছিলাম। এবার বউ বলছে যে মানে বউ মনে মনে বলছে আমি তো দেখছি ও চেঞ্জও করেনি, ঘুম আসছিল না মিন্স হোয়াট? তখনও বলছে ঠিক আছে ঘুম আসছিল না, চলো আমরা গল্প করি। এবার কারণ বউয়ের মনে তো খুবই ভালোবাসা ভালোবাসা ভাবটা হয়েছে, তো বলছে চলো আমরা গল্প করি। তখন বর বলছে না আমি তো কি সেলফিশ, দেখো আমি তো চলে এসেছিলাম যে আমার ঘুম আসছে না ভেবে, কিন্তু তুমি তো খুবই টায়ার্ড, তারপরে তুমি ড্রাঙ্ক রয়েছো, ফলে ছেড়ে দাও, এখন আমাদের দরকার নেই, সো আমি চলে যাচ্ছি। সব নানান কিছু টাল বাহানা করে ও বেরিয়ে গেছে। এবার বেরিয়ে যাওয়ার পর বর রুমে চলে গেছে, ইয়োনো রুমে চলে গেছে। সেখানে গিয়ে দেখাচ্ছে ও মনে করছে যে ও যখন পাসওয়ার্ড ট্রাই করছিল, সেই পাসওয়ার্ডের মধ্যে মানে ও নানান শব্দ দিয়ে চেষ্টা করছে, নানান নাম্বারস দিয়ে চেষ্টা করছে। সেখানে দেখছে 3110 মানে 31শে অক্টোবর এই ডেটটার যেটা ছিল, মানে এই ডেটটা দিয়ে ওর ফোনটা আলটিমেট খুলেছিল। তো দেখানোর চেষ্টা করছে যে কেন, মানে ও মনে করার চেষ্টা করছে যে তাহলে কি এই দিনটাই। ফ্ল্যাশব্যাকে দেখাচ্ছে দ্যাট ওয়াজ দ্য ডে, মানে একটা সময় এরা প্রেগনেন্ট ছিল, মানে হেইন ওয়াজ প্রেগনেন্ট, ইয়োনো অ্যান্ড হেইন ওয়ার প্রেগনেন্ট। তো সেই সময় মানে ওরা খুব খুশি, ওরা সব কিছু করছিল। ডাক্তার বলেছিল ডেলিভারি ডেট, এক্সপেক্টেড ডেলিভারি ডেট কুড বি 31st of October, যেটার জন্য মানে সেটা নিয়ে ওরা খুবই খুশি ছিল, দুজনেই খুব খুশি ছিল লিটারালি। তারপরে কি হয়েছে সেটা নিয়ে আর দেখায়নি, কিন্তু ওটা মনে করে হেন মানে ইয়োনো স্যাড হয়ে পড়েছে যে ওই দিনটা তার মানে ওর কাছে এখনো স্পেশাল। তো রুমটা সাজানো ছিল, সেগুলো ওর মনে পড়ছে, ওরা তখন কি কি প্রিপারেশন নিচ্ছিল, এই অংশটুকু একটু দেখিয়েছে, যেটাতে মানে ইয়োনো একটু স্যাড হয়ে পড়েছে আর কি। তারপরে হি জাস্ট মানে পাস থ্রু এরকম। এবার পরের সকাল থেকে আমরা কি দেখছি যে হাজবেন্ড এবার বউয়ের প্রেমে পাগল হতে শুরু করেছে। মানে বউ ওই হেরকিনা যে স্যার আছে, মানে যে বড় ব্র্যান্ডটা এসছে, সেই হেরকিনার সাথে হেরকিনার চেয়ারম্যানের সাথে ওর মিটটা আছে, যেটা আগের দিন আর কি হয়নি। তো সেই মিটিংটা হবে, তার জন্য বউ একটা নতুন একটা ড্রেস পরে এসছে। এসে ওকে বলছে যে এই ড্রেসটা কেমন লাগছে। তখন বর বলবে কি, বর হাত থেকে নিউজ পেপার ফেলে দিয়ে অস্থির হয়ে তাকিয়ে রয়েছে। ইজ লাইক ওকে কি সুন্দর দেখাচ্ছে, ও কিভাবে ঘুরছে, কিভাবে বলছে। তো তখন বউ জিজ্ঞেস করছে কি হয়েছে, তুমি উইয়ার্ড বিহেভ করছো কেন? আর উইয়ার্ড বিহেভ ওর তখন মনে, এবার ও নিজের গালে চড় মারছে যে মানে আমি তো বসে আছি, ও জাস্ট বাঁচবে না, ও 3 মাস পরে মরে যাবে, আমাকে ডিভোর্স দিতে হবে না, আই উইল বি ফ্রি ফ্রম দিস বাউন্ডারিজ। তো তাহলে কেন আমার ওর জন্য এরকম ফিলিং আসছে? এদিকে দেখাচ্ছে যে বউ ওকে হঠাৎ করে বলেছে তোমার স্যুটটা খুব সুন্দর দেখতে, তোমার ভালো মানিয়েছে। সেইটা শুনে বর একবারে তিরিং তিরিং করে নাচতে নাচতে নিজের গাড়িতে গিয়ে উঠছে। মানে হি ইজ অলসো ফিলিং লাভড, থিং ইজ দ্যাট। কিন্তু নো ওয়ান অফ দেম ইজ অ্যাগ্রিং কি দে আর ইন লাভ। বউ তবুবা খানিকটা স্বীকার করছে, কারণ বউ বলছে সবাইকে যে ও আমার অনেক যত্ন করছে, আমার কেয়ার করছে, ব্লা ব্লা। কিন্তু বরের ক্ষেত্রে তো বর ইজ লাইক আমি তো আছি এখানে জাস্ট, ও মানে আমাকে ডিভোর্স দেওয়ার রিস্কটা দিতে হবে না, মানে ডিভোর্স নেবো এটা বলতে হবে না রিস্কে, তাহলে আমি সম্পত্তি কিছু পাবো না। তো সেই জায়গায় ও নিজেই যদি মরে যায় তাহলে আর আমার এই চাপটা থাকবে না। তো এই আনন্দেই বর আছে, কিন্তু আদপে যে দুজনের ভালোবাসাটা আবার জেগে উঠছে এটা ওরা কেউই রিয়েলাইজ করছে না। হ্যাঁ,
এরকম নানান ঘটনা ঘটছে, সে তার মাঝে খুব সুন্দর এই মুহূর্তগুলো দেখাচ্ছে যে এরকম ওদের তো বিরাট একটা মলের বিজনেস, সেই মলে নানান লোকজনের সাথে তো সিইও হচ্ছে হেইন, সে ঘুরে বেড়ায়। এবার সেখানে এসকেলেটার দিয়ে একবার উঠতে গিয়ে হেইনের অভ্যেস হচ্ছে এসকেলেটারে উঠেও সে ইউজ টু ওয়াক, তো ওরম উঠতে গিয়ে ও প্রচণ্ড হোঁচট খেয়ে আর কি পড়ে যেতে গেছে। সেখানে ওর বর আবার ওকে হাঁক দিয়ে বলছে হেই, মানে দূর থেকে, কিন্তু ও আবার নিজে যে বলেছে, বর যে বলেছে সেটা তো প্রকাশ করতে পারবে না, ওরা অন্য জায়গায় লুকিয়ে পড়েছে এবং হঠাৎ করে ওর জন্য দুটো শু কিনে এনেছে, সাদা রঙের দুটো খুব সুন্দর জুতো এনে বলছে যে আমি তোমাকে এটা গিফট করলাম। বউ বলছে যে এরকম জুতো সাডেনলি, মানে হোয়াট, একে তো গিফট, তাই আবার হঠাৎ করে জুতো দিয়েছে এরকম সাদা দুটো, মানে শু পুরো পা ঢোকানো কিন্তু স্টোন ফোন দেওয়া। তখন ওর নানান কিছু বলছে, এটা এমন জুতো যেটার আর কোনো কালেকশন নেই, মানে যেগুলো ও পছন্দ করে, যে জাতীয় গল্প, যেটা ভিনটেজ হেন তেন এরকম নানান কিছু বলছে, এটা আমাদের এই স্টোরি কালেকশন আছে আর কোথাও নেই, তো সেই জন্য আমার মনে হলো আমি তোমার জন্য আনলাম, তাই তোমার জন্য এনেছি, তুমি এটা পরে গেলে খুশি হবো। তো বউ ওয়াজ লাইক হোয়াটস রং উইথ হিম, এরকম একটা। তো যাই হোক করে সে বউ নিয়েছে, এবং যখন মিটিংয়ে গেছে ওই হেয়ার কিনার চেয়ারম্যানের সাথে, তখন ওই শুটাই পরে গেছে। ওই শুটা পরে আবার ও যাচ্ছে কার সাথে, ওর এক্সের সাথে, মানে যেটা ইউনু, যে লোকটার নাম ইউনু না ইউন মিস্টার ইউনের সাথে ও যাচ্ছে ওই জুতোটা পরে। তো মিস্টার ইউন ওকে হঠাৎ, মানে ওর একটা ব্ল্যাক প্রচন্ড সুন্দর ড্রেসের সাথে ওই শু, মানে যেটা কোটা ম্যাচ করছে না, ওকে জিজ্ঞেস করছে তুমি হঠাৎ এইটা পরেছো কেন? তখন ও বলছে যে আমাকে এটা ইয়োনো দিয়েছে আমার হাজবেন্ড, ও তো আমার ব্যাপারে অনেক খেয়াল রাখে, ও মনে করছে যে আমার হাঁটতে গেলে আমি নানান জায়গায় হোঁচট খেয়ে পড়ে যেতে পারি, তাই জন্য ও আমাকে এইটা দিয়েছে, আমি যাতে ভালো করে হাঁটতে পারি। তো সেটা শুনে ও তো রেগে যাচ্ছে, মানে ও বিরক্ত, ও তো চায় যে ওকে ছেড়ে দিয়ে এর সাথে থাকুক, মানে বরকে ছেড়ে দিয়ে, তো সে কারণে ও খুব বিরক্ত হচ্ছে। এবার দেখাচ্ছে যখন ওরা মিটিংয়ে বসেছে ওই চেয়ারম্যানের সাথে, তার আগে ও মানে ইউন এই হেইনকে শিখিয়ে দিয়েছে একটা কথা, বলেছে ও তোমাকে যে কথাই বলুক তুমি তার এগেনস্টে এই কথাটা বলবে, সেই কথাটা ওখানে দেখায়নি। এবার মিটিংয়ের সময় তখন দেখাচ্ছে যে ওই যে চেয়ারম্যানের নতুন একজন গার্লফ্রেন্ড হয়েছে, ঠিক আছে, মানে তার একদমই ব্যক্তিগত ব্যাপার, হি ইজ ম্যারিড, বাট তার একজন গার্লফ্রেন্ড হয়েছে, কিন্তু তার যে ওয়াইফ সে কিন্তু একজন অ্যাডভোকেট। সেই অ্যাডভোকেট, মানে সে যদি কোনোভাবে জানতে পারে যে ওর হাজব্যান্ড এরকম কোনো কাজ করছে, তাহলে তো ওকে ছেড়ে দেবে না, মানে যত টাকার কেস লাগাবে সেটাতে ওর অনেক লস হবে, সেই কারণে ওটাও করতে পারবে না, মানে ও লিগালি ফেসে যাবে, বউ থাকা সত্ত্বেও তুমি এটা করছো বলে ওকে কেস দেবে। সেই জন্য মানে, এবং এই ইউন হচ্ছে একমাত্র ওই হেরকিনের চেয়ারম্যানের খুব কাছে, যার জন্য এই প্রচণ্ড ব্যক্তিগত কথাটা ও জানে। ও সেটা হেইনকে বলে দিয়েছে যে কোনো রকম নেগোসিয়েশন যদি ওই চেয়ারম্যান করতে যায়, তুমি ওকে এই কথাটা বলবে, সো ও তোমার কথাটা মেনে নেবে। মানে এটা তো বাজে বুদ্ধি না, লোককে মানে বিলো দ্য বেল্ট অ্যাটাক করা। তো ওকে এই কথাটা শিখিয়ে দিয়েছে। এবার হেনেরও যেহেতু ব্যবসার লোভ এবং এইসবের লোভ, যেই ও বলেছে যে মানে চেয়ারম্যানটা বলেছে এই ধরনের আপনার বিল্ডিং আছে, এটাতে তো আমাদের কাজ করা অসুবিধা হবে, তখন ও বলছে আপনি নিশ্চয়ই, মহিলাটার নাম ভুলে গেছি, ওর নামটা বলছে যে এলিজাবেথ বা এরকম কিছু একটা, বলছে আপনি নিশ্চয়ই এলিজাবেথকে চেনেন, এলিজাবেথ তো ওর স্টোর মানে আমাদের মলের মধ্যেই খুলছে, উপরের জায়গাটাতে, তাহলে কি মানে আমি ওর সাথে কথা বলবো না আপনি ওর সাথে কথা বলে করে নেবেন এরকম? তো ওই লোকটা তো ওর নামটা শুনি ভাবছে যে এর নাম হঠাৎ করে কেন বলছে, ও পুরো ইউনের দিকে তাকিয়ে বুঝতে পারলো যে ইউনই বলেছে। তো আলটিমেট এটা করে ডিলটা ক্র্যাক করতে ওকে হেল্প করে দিল ইউন, মানে ইউন ইজ ট্রাইং টু ডু এভরিথিং, মানে এভরিথিং অ্যান্ড থিং, যাতে হেইন আর কি ওর বরকে ছেড়ে দিয়ে ইউনের কাছে চলে যায়। ক্লিয়ার, এটা নিয়ে কোনো ডাউট নেই। এদিকে ইউন হচ্ছে ওর সেই যে বন্ধুটা যে ওকে ডিভোর্স করাতে হেল্প করবে বলেছে, সেই বন্ধুটার সাথে এইসব কথাগুলো শেয়ার করছে যে ওর বউয়ের সাথে এরকম হয়েছে, বউয়ের সাথে ওরকম হয়েছে। তো ওর বন্ধুটা ওকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে তুই কি বুঝতে পারছিস না যে তুই প্রেমে পড়ছিস, তুই যে ওর থেকে ডিভোর্স চাস, তুই বলছিস কিন্তু আদবে সেটা এটা না, এবং কিন্তু ও সেটা ইউনও নানান কিছু দিয়ে বোঝাচ্ছে তুই পাগলের মতো বলছিস, এটা আদৌ কিছু হচ্ছে না, এটা আদৌ এরকম না। কিন্তু অফিসের নানান জায়গাতে উনি গিয়ে ঘুরে ঘুরে বউকে দেখে বেড়াচ্ছেন, দেখে বলছেন যে এই মানুষটাকে দেখে কেউ বুঝবে তার মুড এখন এরকম হতে পারে, 2 মিনিটেও এখন রাগ করছে, 3, 2, 1 এক্ষুনিও হাসবে, এক্ষুনি অ্যাপ্রিসিয়েট করবে, এবং সেরমই হচ্ছে। সো দ্যার বন্ডিং ইজ লুকিং আপ, মানে দেখা যাচ্ছে ওরা কতটা একে অপরকে জানে, কিন্তু ওরা স্বীকার করে না। যাই হোক, এবার ও ফেরার সময় আবার ওর জন্য একটা কি পিনাট কেক না কি নিয়ে যাচ্ছে, সেটা নিয়েও বন্ধুটা ওকে খিল্লি করছে, বলছে
You are in love with your wife after 3 years of marriage. Try to understand. ও বলছে, no man, you are wrong. I am not. I am just looking for my divorce. মানে and like I will get the wealth and all এগুলো। তো যাই হোক করে ও ঘরে গেছে। এবার ঘরে যখন গেছে তখন ওকে ওর বউ ডেকেছে। তার আগে ফোন করেছে, তুমি কোথায় আছো, তুমি আসো, তোমার সাথে খুব ইম্পর্টেন্ট কথা আছে। এবার ওকে তো বন্ধুটা বলে দিয়েছে, ও বোধহয় এই ইম্পর্টেন্ট কথা বলতেই ডাকছে, যে ওর সম্পত্তিতে তোকে অংশ করে দিয়েছে আর কি, ও লিখে দিয়েছে যে তুই ওর সম্পত্তি পাবি। সত্যি কি তাই হবে? এরকম ভাবতে ভাবতে ও এসে এবার একটা এরকম খাম রাখা আছে, ওকে বলছে যে তুমি এটা খুলে পড়ো। ভাবছে তো এই বোধহয় ওটাই লেখা আছে, ওর তো মানে লাইফ পুরো একদম দাঁড়িয়ে গেল, সেটেল হয়ে গেল। তো এদিকে ওকে আবার ওই পিনাট কেকটা দিয়েছে, ও আবার দেখে বলছে যে এইটা দিয়েছে, ও আবার একটু খেয়ে দেখলো, খেয়ে বললো ফ্রেশ আছে, এসব নানান কিছু বললো। ওইটা তারপর ওটাকে খুলে দেখছে, ওর মধ্যে একটা কোনো বিশেষজ্ঞ ক্যান্সার ইনস্টিটিউট তারা একটা ইমেল ওকে পাঠিয়েছে তাদের রিসার্চের ব্যাপারে। তারা ওকে অ্যাসিওরেন্স দিয়েছে যে মানে তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করছে, ওর যে অসুখটা হয়েছে, ব্রেনে যে টিউমারটা যেটা হয়েছে সেইটার উপরে ওরা রিসার্চ করছে, এবং 51% চান্স ওকে বলেছে টু বি মানে বেঁচে থাকার জন্য, মরবে না, ওরা রিসার্চ করবে এবং সে মানে অনেকটা করে ফেলেছে এবং ওর উপরে বাকিটা করবে, সেটাতে সাকসেসফুল হবে তারা গ্যারান্টি দিচ্ছে। ওদের রিসার্চ পেপার, ইমেল সব কিছু দিয়ে পাঠিয়েছে, অ্যান্ড শি ইজ সো হ্যাপি। বলে ওকে বলছে 51% চান্স, মানে তুমি ভাবতে পারছো 51%, ডাক্তারটা কি করেছিল এটা ওটা। সো আমি বলেছিলাম না আমি রোগের কাছে হারবো না, সো আই উইল উইন, এরকম বলে আর কি। ও তো মানে খুশি আর কি। ইউনো ভাবছে যে শিট, হোয়াটস রং, মানে আমার তো সব উল্টো পড়ে যাচ্ছে, এবার কি হবে বলে ও ওখান থেকে তো অদ্ভুত ব্ল্যাঙ্ক রিয়াকশন দিয়ে এবার ঘরে এসে হি ইজ গোয়িং ম্যাড। মানে দেখাচ্ছে যে একটা ফুটবল কোর্ট মতন এরকম একটা জায়গা, যেখানে ও জাস্ট এরম করে হা করে চিৎকার করে দৌড়ে বেড়াচ্ছে। মানে ও এত ফ্রিকিং ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে এটা কি হচ্ছে আমার সাথে, মানে আবার তো আমি সেই লুপটার মধ্যে পড়ে যাবো। ও ভাবছে যে ওকে MBA করতে বাইরে পাঠিয়ে দিচ্ছে, ও বাচ্চা নিয়ে দিচ্ছে, সেই বাচ্চার উপর ওর আর কোনো রাইট নেই। ও সেই কিচেনে ওদের রান্না করতে হয়, একটা ওদের রেওয়াজ আছে, সেখানে ও রান্না করছে, এই নানান কিছু ভাবছে। ভেবেও মানে হি ইজ জাস্ট ফ্রিকিং আউট যে আই ওয়ান্ট ডাই। তাহলে আমি প্ল্যান 1-এই ফিরে আসি, আমার যেটা প্ল্যান A ছিল, ও যখন এখন বেঁচেই থাকবে তাহলে আমাকে ডিভোর্স নিয়ে নিতে হবে। তার জন্য কি হবে, ও আমাকে বড়জোর খুন করে দিতে পারে। ও এবার এটা ভেবে ও ঘুমিয়ে পড়েছে নাকি জেগেই দেখছে, বোধহয় মনে পড়ছে না আমার, দেখছে যে ও এটা ডিভোর্স পেপারটা দিতে গেছে আর কি ওর বউকে, অফিসে ওর বউ কাজ করছে, ওর বউ জাস্ট উঠে ওকে শ্যুট করে দিল। ও বলছে যে ও আচ্ছা তোমার মনে আসলে এটাই ছিল, তুমি বলতে পারছিলে না, বলে ওকে শ্যুট। ওর ঘুমিয়ে পড়েছিল, সেটা দেখে ও ঘুম থেকে উঠেছে, মানে ও জাস্ট শেষ, মানে ওর মাথা পুরো নষ্ট, এরকম একটা অবস্থা করে রাতটা গেছে। তারপরে দেখাচ্ছে পরের দিন সকাল, পরের দিন হচ্ছে সানডে। সেই সানডে মর্নিংয়ে ওই মিস্টার ইউন সে আবার এদের বাড়িতে চলে এসেছে। সানডে তো কাজের দিন নয়, ওর আসার কোনো কথা নয়, অথচ ইউন এসে গেছে। এবং ইউনের সাথে এই হেইন প্রচণ্ডভাবে বসে ওরা ব্রেকফাস্ট টেবিলে বসে গেছে। তার আগে একটা জিনিস দেখিয়েছে, একটা সিন, সেটা হচ্ছে এই যে বাবাটা যারা এই কুইন্স কোম্পানির চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের যে গার্লফ্রেন্ড আছে বলেছি, তার সাথে এই ইউনের একটা মানে রাস্তায় আর কি পাস করতে গিয়ে একবার সি থ্রু হয়েছে। সেই সি থ্রুটা কিন্তু খুব মানে নজর আদান প্রদান, মানে আমি সি থ্রু বলতে চাইছি, ও এদিক দিয়ে আসছে, ও এদিক দিয়ে যাচ্ছে, কিন্তু সেটার মধ্যে কিন্তু একটা মেসেজ আছে। তো জাস্ট এরকম একটা ভাব করে ওরা গেছে, ওরা ভাবটা দেখিয়ে রেখেছে এটাই আমার ফিলিংয়ে যে ওরা এক পার্টির লোক। আমার তো মনে হয় এটা ওর মা, এটা আমার ধারণা, আমি জানি না। ওই যে বলেছে না ট্রেনার, যে ছেলেটা কুকুরকে মেরেছিল, ওই কুকুরকে মারা ছেলেটা হচ্ছে ইউন হয়েছে বড় হয়ে, আর ওইটা হচ্ছে ওর মা। এটা আই গেস, দেখা যাবে পরে, আমি জানি না, আমি কিন্তু দেখিনি, সো আই এম নট বলে দিচ্ছি, আমি গেস করছি দেখে, মানে গল্প দেখে। তো যাই হোক, এসে ব্রেকফাস্ট টেবিলে আবার হেইন ওর সাথে বসে বলছে ওকে কেন স্পেশাল আজকে কেন ডেকেছো, ওর বর যখন জিজ্ঞেস করছে, মানে খুবই উইয়ার্ড জিজ্ঞেস করছে, তখন ও বলছে যে আমাদের তো ওই হেরকিনের প্রজেক্টটায় কাজ করতে হবে, তাই জন্য ডেকেছি। বলে তখন বলছে তোমার তো এখানে কোনো কাজ নেই, তুমি সানডে তুমি রিল্যাক্স করো। বউ বলছে বরের তো মোটেই ইচ্ছা নেই ওখান থেকে যাওয়ার। বর বলছে না, আমার মনে হলো আমি তোমাদের মাঝখানে বসে কফি খেতে চাই, তোমাদের সাথে আমি গল্প করতে চাই, তোমরা কি কাজ করছো আমারও জানার ইচ্ছে। মানে
আবার তো বউকে ভয়ও পায় বরের প্রচন্ড আর কি ভিতরে ভিতরে জ্বালা হচ্ছে যে কেন হঠাৎ করে এই ছেলেটার সাথে এত বেশি এরকম হচ্ছে এবং ও কেন কাছে চলে যাচ্ছে সেটাও সমস্যা হচ্ছে। এদিকে ওর বউকে ভয়ও পায়, বলতেও পারছে না। হঠাৎ করে বউকে গিয়ে খালি আলাদা করে বলেছে, তুমি তো কেউই তোমার চুলে হাত দিক তুমি পছন্দ করো, তুমি হঠাৎ করে কেন বলছো? তখন বলছে তাহলে আমার জন্য আলাদা নিয়ম আর ইউনের জন্য আলাদা নিয়ম কেন? ও চুপ করে আছে। তখন বলছে কারণ আই হ্যাভ সিন মলে ইউন তোমার চুলের থেকে কি সরাচ্ছিল, সো আমার জন্য আলাদা নিয়ম এবং ইউনের জন্য আলাদা নিয়ম, এটা তো হওয়া উচিত না। এরকম বলেছে। বউ কোনো উত্তর দেয়নি, এবং এটা বলেছে তো এরকম ভাবে তো বলেনি, কারণ বর বউকে ভয় পায়, প্রচন্ডই ভয় পায়, ফলে মেপে বুঝেই বলেছে। আমি এরকম ঝরঝর করে বললাম। তো বলেছে, বউ সেটা শুনে চোখ মুখ এরকম কুচকে মিটি হাসতে হাসতে কফিটা নিয়ে চলে গেছে। বউ কোনো উত্তর দেয়নি। তাতে বর আরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, যে আমায় কোনো উত্তর দিল না, জাস্ট উত্তর দিল না, তার মানে আমার কথার কোনো ভ্যালু নেই, এরও একটা হয়েছে। যাই হোক, এদিকে বর নানান দিক দিয়ে চেষ্টা করছে যে ওরা কি কথা বলছে, ওদের মধ্যে কি হচ্ছে, কি আওয়াজ হচ্ছে দরজার বাইরে থেকে শোনার, আবার নিজেকে জাস্টিফাই করানোর। আমার মনে হচ্ছে তাই জন্য আমি শুনছি, এমন তো নয় যে আমি ওর ভালোবাসায় পড়েছি। এইসব হচ্ছে, মানে অনার সৃষ্টি করছে পাগলামি বরটা। হ্যাঁ, হয়ে গেল। এবার একটা দিকে দেখাচ্ছে যে এই যে ম্যাচমেকার যে ছিল না, যাকে হেনের মা খুঁজতে দিয়েছিল যে ইউনের ব্যাকগ্রাউন্ড চেক করে এনে দাও, সেই ম্যাচমেকার এনে যত বড় বড় মানে বিজনেসের লোকজন আছে তাদের সবার সাথে ইউনের ওঠা বসা, ওর হেভি প্রোফাইল হ্যান ত্যান এইসব দেখাচ্ছে। তো ওর মা তো ভেবে, ও বাবা এর সাথেও ছবি, এর সাথেও ছবি, এরকম নানান ছবি তুলে মানে ছবি এনেছে ও আর কি, এই গিয়ে কার কার সাথে মিটিং করে। সেগুলো দেখে দেখে ও প্রচন্ড, তো হেভি প্রোফাইল আর কেউ বিরাট বিরাট এরকম একটা করছে। এবং ম্যাচমেকারটা অ্যাজ ওয়েল অ্যাজ বসে বসে কান ভাঙাচ্ছে ওর মায়ের হেইন সম্পর্কে। হেইন তার দাদাকে, মানে ওর একটা দাদা আছে বললাম, একটু বোকাশোকা টাইপের একটা বউকে, মানে একটা সুন্দরী বউকে বিয়ে করে আছে, কিন্তু সে সত্যি সত্যি ওকে ভালোবাসে না, সে স্বার্থপর, সে নিজের স্বার্থই দেখছে আর কি। সে নিজের ফ্যামিলির মানে বাপের বাড়ির লোকজনকে ঢুকিয়ে রেখেছে ওদের বিজনেসের মধ্যে, এরকম নানান কিছু। কিন্তু দাদাটার সরল মন, কিন্তু সে অনেক কাজকর্ম করার চেষ্টা করছে, কিন্তু কিছু দাঁড় করাতে পারছে না, ফলে ও কোনো বড় পজিশনও হোল্ড করে না। হেইন যেমন সিইও, সেটা ম্যাচমেকারটা এরকম বলে ওর মায়ের কান ভাঙানোর চেষ্টা করছে যে হেন তো আসলে চায় না ওর দাদা লাইফে কিছু করতে পারুক, তাই জন্য এই জায়গায় এই কাজটা আটকে দিয়েছে, ওইটা আটকে দিয়েছে, এরকম নানান কিছু বলছে। ফলে ওর মা পুরো ফুলে এরকম হয়ে থাকছে। মানে এটা যেমন ম্যাচমেকারটা এদিকে করছে, ওদিকে দেখাচ্ছে ম্যাচমেকার ওই ইউন, মিস্টার ইউন, ম্যাচমেকার আর আরেকটা লোক, সেই লোকটাকে আমার ঠিক মনে পড়ছে না, মানে সে হচ্ছে ইউনের খুব কাছের অফিসের লোক আর কি, যে ওর আন্ডারে কাজ করে। এরা তিনজন মিলে বসে প্ল্যান করছে যে যে এই কুইন্সের চেয়ারম্যান রয়েছে, যে হেড, যে দাদুটা, মানে বাবা আর কি, দাদুই বলবো, হেইনের যে দাদু, যে চেয়ারম্যান, তাকে কি করে জেলে পাঠাবে। মানে নানান কিছু লজিক দেখিয়ে, যেরকম বড় বড় ব্যবসা হয় না, কেস ফাইল করবে, কি করলে ওরা ফ্যাসাদে পড়ে যাবে, অ্যাডভোকেট, মানে ইওনো তো অ্যাডভোকেট, বলছে ইওনো তো কোনোভাবেই তখন আর বাঁচাতে পারবে না, আমরা এরকম একটা, এরম ধরনের প্ল্যান করছে, মানে পুরো ডিস্ট্রাকশনের প্ল্যান। ওরা হচ্ছে কুইন্সকে ভেঙে দিয়ে ইউনু হচ্ছে ওর মধ্যে, ইউন ওর মধ্যে ঢুকে পড়বে এবং হেনকে নিয়ে নেবে, এটাই হচ্ছে ওর উদ্দেশ্য। এবং কুইন্সের যেটা মানে দাঁড়িয়ে রয়েছে পুরোটা, এটাকে দে উইল জাস্ট ব্রেক আপ, এটা ওর উদ্দেশ্য। তো এইটার জন্য ওরা মানে পাকাচ্ছে, এরকম একটা দেখাচ্ছে। যাই হোক, এবার ওর মা তো ওদিকে মানে ফুলে রয়েছে যে হেইন এলে ওর সাথে কথা বলতে যাবে। তো হেইন যখন ঢুকবে তার আগে ওর রুমের একটা জায়গায় গিয়ে বসে আছে। তো হেইন ঢুকে বলছে যে তুমি এই সময় এখানে, তোমার তো এখন এখানে থাকার কথা নয়, কি ব্যাপার? মানে ওর মাকে বলছে, তখন বলছে কেন আমার থাকা নিয়ে প্রশ্ন। মাটা প্রচন্ড ক্যাটক্যাট করে কথা বলে, প্রশ্ন করছে। আর হেনের সাথে ওর একটু শত্রুতা টাইপের, কিন্তু কেন এটা এখনো বুঝিনি। তো তখন ও বলছে যে না তুমি ওর জন্য ব্যবসা করতে দিচ্ছ না, ওই দাদার কথাটা বলছে আমি জানি তুমি ইউনকে বারণ করেছো ওর সাথে ব্যবসা করতে, তুমি তোমার দাদাকে উঠতে দিতে চাও। মানে একেবারে ওই ম্যাচমেকার যে যে কথাগুলো বলে গেছে, ও সেই কথাগুলোই পুরো মানে বোকার মতন ওর মাথায় দিয়ে গেছে, ও সেগুলো উগড়াচ্ছে, ওর নিজের কোনো বুদ্ধি নেই। তো এরম করছে। তখন ও বলছে যে মানে কি বলছো, কেন এরম বলবো, এরম কিছু কিছু বলতে বলতে ও ব্ল্যাক আউট হয়ে গেছে, ও জাস্ট ব্ল্যাক আউট হয়ে গেছে। এবার যেই ও এরম করে পড়ে যেতে যাচ্ছে, তখন ওর বর এসে ওকে অ্যাজ হিরো ওকে সাপোর্ট দিয়েছে। সাপোর্ট দিয়ে বলেছে যে ও মনে হচ্ছে হেন খুবই ক্লান্ত আছে, প্লিজ আমরা একটু পরে কথা বলি, বলে ওর মাকে সরে যেতে বলেছে। মা তো আবার অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড অপমানিত, তুমি আমাকে সরে যেতে বলছো, কারণ জামাইয়ের তো কোনো জায়গা নেই, এসব বলে যাই হোক চলে গেছে। এবার যখন হেন গিয়ে রেস্ট নিচ্ছে, তখন ওকে ইওনো বোঝানোর চেষ্টা করছে, দেখো মানে এটা খুবই অন্যায় হচ্ছে, এত
বড় একটা অসুস্থতা তোমার, তো আমাদের বাড়ির লোককে জানানো উচিত। এবং এই যে আজকে যে ঘটনাটা ঘটলো, এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে, যে কোনো জায়গাতে হতে পারে, তো হু ইজ গোয়িং টু সেভ ইউ? তখন ও একটা কথা বলেছে, না আমি আমার বাড়ি, একটা তো ওই সম্পত্তি ওইসবের কথা, বাড়ির লোককে এই কথা আর বলতে পারবো না, বিকজ তারা অলরেডি একটা সন্তানকে হারিয়েছে, এই সন্তান হারানোর দুঃখ আমি তাদের আর দিতে পারবো না, ফলে আমি কোনোভাবেই বলতে পারবো না। এটার ব্যাক স্টোরিটা বা এটার হিস্ট্রিটা এখন অবধি জানি না যে কি ঘটনা। আর একটা দিকে ঘটনা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে বুমজা বা বুংজা কিছু একটা বলেছিলাম, একটা পিসি আছে ফ্যামিলির। এবার এই যে পিসি, তার তো দুটো ভাই, একটা ভাইয়ের ছেলে হচ্ছে, একটা ভাইয়ের মেয়ে হচ্ছে হেন, আর একটা দাদা, আর আরেকটা যেটা ভাই আছে, ভাই বা দাদা কেউ, যে আলাদা থাকে বলেছিলাম একটা এপিসোডে, আগের একটা এপিসোডে বলেছিলাম, যাকে সন্দেহ করা হচ্ছিল ওই শুকর ঢুকিয়ে দেওয়ার জন্য, সেই লোকটার সাথে, সেই লোকটা খুবই ওর বাবার সাথে দেখা করতে চায়। তো বুমজা কি করেছে, ওর বাবাকে বলেছে যে আমার বার্থডে, আমার 40th বার্থডে, আমার বার্থডেতে তোমাকে আমার সাথে ডিনার করতে হবে, এসব বলে খুব পুশ করে বাবাকে আলাদা করে, বাবা আর ও বসবো বলে ডেকে এনেছে। এবার সেই জায়গায় ঢুকিয়ে দেখছে সেই ভাইটা আছে। এবার ওর বাবা প্রচণ্ড রাগ ওই ভাইটার উপর, মানে ভাই সে লোক হয়ে গেছে, মাঝবয়স্ক লোক, সে এসে বাবার পায়ে ধরে যে আমি জাস্ট তোমাকে দেখতে এসেছিলাম, আমি জাস্ট আমার কোনো ইয়ে নেই, মানে কোনো কিছু আমি চাই না তোমার থেকে, এরকম। কিন্তু বাবাটা প্রচণ্ড রেগে, কোনো একটা সময় কোনো কেস হয়েছিল ওদের মধ্যে, যেটার জন্য আর কি ছেলেটা কোনো ভুল করেছিল, যার জন্য বাবাকে জেলে যেতে হয়েছিল, বাবার ব্যবসার অনেক ক্ষতি হয়েছিল। সেই কারণে বাবা একেবারেই একে মানতে নারাজ, বলছে তুমি আমাকে দেখতে এসেছিলে, ফাইন, তোমার দেখা হয়ে গেছে, তুমি চলে যাও, কিন্তু আমি তোমাকে কোনোদিন দেখবো না। এবং এটা মনে রাখো, আমার যখন মৃত্যুর, মানে আমি মারা যাওয়ার পরে যখন আসতে হয়, আমি চাই না তুমি সেই সময় আসো। মানে এতটাই ওকে, ওর ওপর রাগ, ওর ওপর ঘৃণা। বুমজা বলার চেষ্টা করছে যে এই ঘটনার বাবা 20 বছর হয়ে গেছে, মানুষ তো অনেক পরম শত্রুকেও মাফ করে দেয়, এ তো তোমার নিজের রক্তের ছেলে, মানে হাউ ক্যান ইউ ডু লাইক দিস? তখন বলছে আমি করবো না, মানে সো তুমি, মানে বুমজাকে বলেছে যে তুমি মনে রাখো, তুমি কোনোদিন কিন্তু আমাকে ডাকবে পর্যন্ত না, এরকম কোনো ঘটনা বা এরকম করতে। তো এইটুকু একটা সিন দেখিয়েছে। এবার একটা দিকে দেখাচ্ছে, মানে এটা পুরো একটা আলাদাই কাট, যেটা দেখছি সেটা হচ্ছে ইয়োনোর ভিলেজে, ইয়োনোর যে বাবা, সে হচ্ছে ভোটে দাঁড়ায়, অনেক বছর ধরে ও ভোটে দাঁড়াচ্ছে, ও এলাকা জিতে রেখেছিল, কিন্তু এই বছর একটা অন্য কোনো পার্টি এসে যে প্রচণ্ড হাইতে উঠে গেছে, এর বাবার জন্য প্রচার করার মতন কোনো লোক নেই, কোনো ভয়েস নেই, ফলে এই হেরেই যাচ্ছে, মানে সবাই ওর হয়ে কথা বলছে, এ নেই আর কি। এদিন হচ্ছে এদের নমিনেশন দেওয়া না প্রচার করা, এইটার কোন একটা যেন দিন, তো সেই দিনটা এরকম ওর বাবার আর কোনো লোক নেই, মানে ওরা বুঝে গেছে যে ওর বাবা আর জিতবে না, ওরা খুবই টেনশনে, ওই লোকটারা অনেক কম খরচায় খাবার দাবার খাওয়াচ্ছে। তো সেইটার মধ্যে দেখাচ্ছে যে বোনটা, মানে ইয়োনোর যে বোন, সে তো এক সময় ওর বৌদিকে বলে, মানে ওর বৌদি বলেছিল, হেনের সাথে যখন দেখা করতে গেছিল, হেন বলেছিল যে আমি তোমাদের সাথে দেখা করতে আসবো। ওর দিদিটা বসে কি করেছে, ওই হেনকে মেসেজ করছে, ইউ রিমেম্বার যে তুমি বলেছিলে একদিন তুমি আমাদের সাথে দেখা করতে আসবে, আমার বাবা তো ভোটে দাঁড়ায়, কিন্তু বাবার জন্য এখন প্রচার করার মতো কোনো লোক নেই, তুমি যদি আজকে এখন আসতে পারো, মানে কিছুক্ষণের মধ্যে, তাহলে তোমার কুইন্সের এইসব করে আমরা একটুখানি মানে বাবার দিকটা আর কি জোরালো করতে পারি, এরকম বলেছে। তারপরে দেখাচ্ছে যে হঠাৎ করে ও চলে এসছে, মানে হেইন চলে এসে বলছে বাবা তুমি কেমন আছো? আর গ্রামের লোকজন পুরো তার আগেই ওই শ্বশুরকে খিল্লি করছিল যে তোমার বরের তো, তোমার ছেলের তো এত বড় জায়গায় বিয়ে হয়েছে, তোমার বৌমা তো এত বড়, তারা তো বিয়ের পর থেকে একবারও গ্রামে আসেনি, ছেলে আসে বৌমা আসেনি, বৌমার কোনো রকম কিছু দেখা যায়, এইসব হ্যাটা দিচ্ছিল। আর রীতিমতো ও ঢুকেছে, আর ওরা তো ফ্রিকিং বড় লোক, প্রচুর বড় ব্যবসা, সবার জন্য ওই হেলথ ড্রিঙ্ক, তারপরে বিউটি প্রোডাক্টস, নানান কিছু স্কিন কেয়ার, এসব করে এক একটা ব্যাগ প্রত্যেকে দিয়ে দিয়েছে, ছোট গ্রামের কমিউনিটির যে কজন, আর সবাই মানে পাগল হয়ে গেছে। তারপর ওই টেন্ট মতন খাটিয়ে সবাইকে পার্টি করাচ্ছে এইরকম, মানে ফলে সবাই ওর দলে চলে এসে সবাই ওকে ভোট দেবে, আলটিমেট কেসটা এইটা, মানে সবাইকে পার্টি করিয়ে খুশি করে দিয়ে এসে ওদের ঘরে ঢুকেছে, ইয়োনোর যে ঘর সেই ঘরে গেছে, ঘরে গিয়েও একটা ওয়াকম্যান পেয়েছে, সেই ওয়াকম্যানটা নিয়ে ও শুনতে মানে বাইরে বসে আছে, হাঁটতে গেছে, এরকম দেখাচ্ছে। এদিকে হেন যে এখানে এসছে এটা তো ইয়োনো জানে না, ইয়োনোর যে মা, সেই ইয়োনোকে ফোন করে বলছে তুই কি জানিস হেন এখানে আছে? বলছে হোয়াট, কি করছো ওখানে? বলছে যে তোর বউ তুই জানিস না কোথায় আছে, তোদের যদি সম্পর্ক ঠিকঠাক আছে, এই তো আমার চোখের সামনে রয়েছে। ও তখন বলছে ওকে ঠিক আছে আমি আসছি, বলে ও হুড়মুড় করে আসছে আর কি গাড়ি চালিয়ে। এবার হেন ততক্ষণে ওই হেডফোনটা নিয়ে বেরিয়েছে আর কি, বেরিয়ে ও গ্রামের পথে এরকম দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে হঠাৎ করে শি গট ব্ল্যাক, মানে চোখটা কি ব্ল্যাক আউট, ও জাস্ট পুরো
ওই রকম ওর অসুস্থতা যেটা সেরকম হয়ে গেছে। আর যখন ওর ওরকম হয় না, ওর হাত পাগুলো কিরকম কাদায় ভরে যায়, ওর না মানে সিনটা একটা অদ্ভুত দেখায়, ওর মাথায় নানান রকম জিনিস চলছে, এরকম খুব ওর কষ্ট হয়, ও মানে জাস্ট আউট হয়ে যায়। কিন্তু ও পড়ে থাকে না, ওর মেমোরিটা লস হয়ে যায়, ও ভুলে যায়। মানে এমন নয় যে আমি অজ্ঞান হলাম পড়ে গেলাম, তাহলে তো অ্যাটলিস্ট কেউ এলে আমাকে পাবে। কিন্তু ওই ধরো মাঝখানে 15-20 মিনিট সময় ও কিছু আর মনে করতে পারে না যে ও কি করলো কি হলো। এইটাই ওর এই রোগটার আর কি সমস্যা। তো ওরকম হয়েছে। এদিকে এ এসে গেছে, ইওনো এসে গেছে, এসে চারিদিকে খুঁজছে যে হেন কোথায় গেল। কোথাও হেনকে পাচ্ছে না, কোথাও পাচ্ছে না, মানে খুঁজতে খুঁজতে সারা গ্রাম সাইকেল নিয়ে ও ঘুরে বেড়াচ্ছে, চিৎকার করছে, খুঁজতে খুঁজতে সন্ধে হয়ে গেছে, আলো জ্বলে গেছে, কোথাও নেই। মানে একদম বোধহয় গ্রামের শেষের দিকে, যেখানে ইলেকট্রিসিটিও তেমন নেই, এরকম একটা জায়গায় গিয়ে দেখছে যে এরকম থম্ব হয়ে হেন ওখানে রাস্তাটায় দাঁড়িয়ে রয়েছে। ও সাইকেল নিয়ে এরকম এসে ফেলে দিয়ে ওর ওপর চিৎকার করা হচ্ছে, তুমি কোথায় এসছো, এটা কেন এসছো এখানে? তখন হেন বলছে যে আমি এখানে হাঁটতে এসেছি। তখন ও বলছে তুমি যে রাস্তা চেনো না, যেখানে সম্পর্কে কোনো তোমার নলেজ নেই, তুমি সেখানে হাঁটতে এসেছো এত দূরে? তখন বলছে হ্যাঁ, চিৎকার করছো কেন আমার উপর, বলে এরকম জোর করে বলেছে। তখন ওর বলছে ফাইন, তুমি হাঁটতে এসছো, তুমি ঠিক আছো, আমার দরকার নেই, আমি চলে যাচ্ছি। বলেও 2-4 পা যেই পিছিয়েছে, তখন হেন ব্রোক ডাউন। হেন বলছে যে আসলে আমি কখন এসছি আমি জানি না, আমি কি করে এসেছি আমি সেটাও জানি না, আমার ব্ল্যাক আউট হয়েছিল বলে। তখন বর এসে, ইওনো এসে ওকে পুরো জড়িয়ে ধরেছে, আর ও কাঁদছে, মানে ভয়ে কষ্টে হেন আর কি ভেঙে পড়ে কান্না করছে। আর ও ওকে মানে আশ্বস্ত করছে, ওকে হাগ করে। আর কি করবে আর কি এই সিনটা। এরপরে দেখাচ্ছে যেমন প্রতিটা সিনে একটু করে ফ্ল্যাশব্যাক দেখায় না, সেই ফ্ল্যাশব্যাকে দেখাচ্ছে যখন ছোটবেলা হেন আর ইওনো একই স্কুলে পড়তো, কিন্তু হেন তো মানে বিরাট বড় লোক, আর ইওনোর তো সেরকম কোনো পয়সা নেই। মানে ইওনোকে ওর বাবা যখন ছাড়তে গেছে তখন দেখাচ্ছে যে বাবা খুব সাবধান, মানে কিছু একটা তাল পাকচক্র করে ওই ছেলেকে ওই স্কুলে ভর্তি করেছিল এর বাবা মা। তো বলছে ওকে যে বাবা খুব সাবধান, এই স্কুলে কিন্তু অনেক বড় লোকের ছেলেমেয়েরা পড়ে, ফলে তুমি তোমার কনফিডেন্স বজায় রাখবে, স্যারদের কথা শুনবে, শিক্ষা দিচ্ছে এরকম টাইপের একটা। এবার দেখাচ্ছে সেই দিনটা স্কুলের দিন, যেদিন টিচার বলে দিল যে সবাই হেনকে টাটা করে দাও, কারণ হেন এখন আমেরিকায় পড়তে চলে যাচ্ছে। তো ওটা কিন্তু স্কুল ডেজ ওদের। কিন্তু হেন খুব স্যাড, হেন যে খুব একটা খুশি তা কিন্তু নয়। এবং স্কুলের অন্য যারা বান্ধবীরা বা বন্ধুরা রয়েছে ক্লাসের, তারা সবাই ওকে খুব হ্যাটা দিচ্ছে যে এ আবার কি নাটক, আমেরিকায় পড়তে চলে যাচ্ছে, তাও মুখ এরম করছে, ওর আবার বেশি বেশি এরম নানান কিছু বলছে। হেন কারোর সাথে কথা বলছে না। হেনের হাতে সেই ওয়াকম্যানটা আছে যেটা এইখানে ইওনোর ঘরে রাখা ছিল। ওই ওয়াকম্যানটা আছে হেনের হাতে। ওই ওয়াকম্যানটায় মানে কানে দিয়ে হেন হাঁটতে হাঁটতে যাচ্ছে, মানে বাইরে মাঠের মতন জায়গায় এসে চারিদিক দিয়ে ঘুরে দেখছে যে ওর স্কুলটাকে, ওই বন্ধুগুলোর কথাগুলো বারবার ওর মনে আসছে, ওকে ওরা এই বলেছে ওই বলেছে, এরকম করতে করতে ওরম অস্থির হয়ে গিয়ে ওরম পড়ে গেছে আর কি। পড়ে গিয়ে ওর হাঁটুতে ছিলে গেছে, কিন্তু ও ওইখানটা দিয়ে বসে আছে। এই সময়টা ইওনো আসছে, ব্যান্ডেড দিয়েছে যে এই নাও তোমার কাটা জায়গাটায়, তুমি এটা লাগিয়ে নাও। তো ও তো কোনো কথা বলছে না, হেন পুরো ভুরু কুচকে নিচু, মুখ নিচু করে আছে। তো ইওনো নিচু হয়ে ওই জায়গাটায় ব্যান্ডেডটা লাগিয়ে দিয়েছে। ও হেন কোনো কথা বলেনি, খালি বোধহয় থ্যাংক ইউ বলেছে এরকম কিছু একটা, মানে আর কোনো কনভারসেশন হয়নি। করার পরে হেন চলে গেল। হেন চলে গিয়ে ওর তো সেই বিশাল কালো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তাতে উঠেও চলে গেল। আর এই হেডফোন ওয়াকম্যান, যেটা ওই ছোট আর কি রেকর্ডার যেরকম দেখতে ওরকম, তার সাথে দুটো তার, এইটা সেটা ওখানে পড়েছিল, ইওনো ওটা হাতে তুলে নিল। মানে দিস ওয়াজ দ্য লাস্ট সিন। এইটা দিয়ে শেষ হলো 4th এপিসোড। দেখা হবে পরের এপিসোডে। চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি আনা সম্ভব হয়। তোমরা সবাই খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো, আনন্দে থেকো। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, আর কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারো। থ্যাংক ইউ।